আজকের এপিসোড খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলাপ করব, একটা ইন্টারেস্টিং আইডিয়া। কথাটা আমরা প্রায় শুনি, কথাটা হইতেছে ভূ রাজনীতি, জিওপলিটিক্স। এই শব্দের মানে কি? রাজনীতির সাথে ভূগোলের কি সম্পর্ক? কেন রাজনীতি বুঝতে হইলে ওই দেশের ভূগোল জানা লাগে, ওই অঞ্চলের ভূগোল জানা লাগে? এই সম্পর্কটা আমরা আজকে বুঝে দেখবো। আজকের এপিসোড দেখার পর আপনি নিজেই বুঝবেন কিভাবে ভূ রাজনৈতিক বিষয়গুলো বুঝতে হয়, অ্যানালাইসিস করতে হয়, ব্যাখ্যা করতে হয়। কিভাবে অন্য রাষ্ট্রের কাজকে আপনি প্রেডিক্ট করতে পারবেন, ওরা কি করবে, কেন করতেছে এই কাজ। আপনি এটাও বুঝবেন যে নিজের ভূ রাজনৈতিক সুবিধা আর অসুবিধাগুলো কি, মানে বাংলাদেশের। ফাইনালি আপনি দেখবেন যে ঠিক কিভাবে ভূ রাজনীতি রাষ্ট্রগুলোর আচরণ, রাজনৈতিক সিদ্ধান্ত এটাকে প্রভাবিত করে। আপনি নিজেই বুঝতে পারবেন কেন কোন রাষ্ট্র কোন বিশেষ আচরণ মরিয়া হয়ে করে। আসেন এক এক করে শুরু করি সেই মজার ইতিহাস আর গল্প। ভূ রাজনীতি মানে একটা রাষ্ট্রের ভূগোল, সেই রাষ্ট্রের আচরণ, নিরাপত্তা এবং ক্ষমতার কাঠামো নির্ধারণে মৌলিক ভূমিকা রাখে। জিওপলিটিক্স শব্দটা প্রথম ব্যবহার করেন সুইডিশ রাজনৈতিক চিন্তাবিদ রুডলফ শেলেন 1899 সালের দিকে। তিনি রাষ্ট্রকে একটা অর্গানিক এন্টিটি বা জৈব সত্তা হিসেবে দেখতেন, যার বেঁচে থাকা নির্ভর করে তার ভূখণ্ড, সম্পদ, জনসংখ্যা, কৌশলগত অবস্থানের উপরে। এর আগে জার্মান ভূগোলবিদ ফ্রেডরিশ রাটসেল রাষ্ট্রকে একটা বিচিত্র নামে ডাকছিলেন। জার্মানিতে এটারে বলা হয় লেবেনসরাউম বা জীবন ধারণের স্থান। এই ধারণার সাথে উনি রাষ্ট্রকে যুক্ত করছেন, অর্থাৎ রাষ্ট্রের শক্তি তার ভূখণ্ড এবং বিস্তারের সাথে সম্পর্কিত। অর্থাৎ শুরু থেকেই ভূ রাজনীতির কেন্দ্রে ছিল একটাই ধারণা, ভূগোল রাজনীতিকে প্রভাবিত করে। 20 শতকের গোড়ায় কয়েকজন বড় তাত্ত্বিক ভূগোলকে বিশ্বশক্তির মূল চালিকা শক্তি হিসেবে বিশ্লেষণ করেন, যেমন স্যার হ্যালফোর্ড জন ম্যাকিল্ডার। 1904 সালে উনি একটা প্রবন্ধ লেখেন। প্রবন্ধটার নাম হইতেছে জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রি। এইখানে উনি একটা তত্ত্ব দেন, নতুন তত্ত্ব, হার্টল্যান্ড থিওরি। তার যুক্তি হইতেছে যে শক্তি ইউরেশিয়ার হৃদয় ভূমি নিয়ন্ত্রণ করবে, মানে হৃদয়ের ভূমি আর কি, সে বিশ্ব শক্তিকে নিয়ন্ত্রণ করবে। ইউরেশিয়া বলতে, ইউরেশিয়া এই টার্মটা ইদানিং আমরা ব্যবহার করি না, কিন্তু ইউরেশিয়া বলতে বোঝায় ইউরোপ এবং এশিয়া একসাথে। এই দুই মহাদেশের সম্মিলিত ভূখণ্ডকে একসাথে ইউরেশিয়া বলা হইতো। ভৌগোলিকভাবে এরা এত বিশাল স্থলভাগের অংশ, ঐতিহাসিক সাংস্কৃতিক কারণে আলাদা মহাদেশ হিসেবে ধরা হইলেও ভূ প্রকৃতির দিক থেকে এটা একটা সুপার কন্টিনেন্ট। তিনি বলছিলেন হু রুলস ইস্টার্ন ইউরোপ কমান্ডস দ্য হার্টল্যান্ড, মানে পূর্ব ইউরোপ যে শাসন করবে সে ইউরেশিয়ার হৃদয় ভূমিকে কমান্ড করবে। হু রুলস দ্য হার্টল্যান্ড কমান্ডস দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড, মানে যে পূর্ব ইউরোপ শাসন করবে সে হার্টল্যান্ড শাসন করবে, আর যে হার্টল্যান্ড শাসন করবে সে পৃথিবীকে শাসন করবে। হু রুলস দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড কমান্ডস দ্য ওয়ার্ল্ড, হার্টল্যান্ডকে যে শাসন করবে সে এই দ্বীপ বিশ্বকে শাসন করবে, আর হু রুলস দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড কমান্ডস দ্য ওয়ার্ল্ড, তার মানে এই দ্বীপ বিশ্বকে যে শাসন করবে সে পৃথিবীকে শাসন করবে। তার মানে পৃথিবীর কন্ট্রোল এইটা হইতেছে পূর্ব ইউরোপে। এইখানে ভূগোল সরাসরি ক্ষমতার সমীকরণে ঢুকে গেল, দেখেছেন? উনি বলছিলেন সমুদ্র নিয়ন্ত্রণ মানে সি পাওয়ার, এটা বিশ্ব শক্তির চাবিকাঠি। গভীর বন্দর, দীর্ঘ উপকূল, বাণিজ্য পথ, এইগুলা রাষ্ট্রকে শক্তিশালী করে। ব্রিটিশ সাম্রাজ্য এবং পরে যুক্তরাষ্ট্র এই তত্ত্ব দিয়ে কিন্তু প্রভাবিত হয়েছিল, এবং দেখবেন যে তাদের বিশাল বিশাল নেভি ছিল, তাদের পোর্ট ছিল। তিনি আরেকটা থিওরি দেন, রিমল্যান্ড থিওরি। তার মতে ইউরেশিয়ার উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করাই বিশ্ব শক্তির মূল চাবিকাঠি। শীতল যুদ্ধের সময় বা কোল্ড ওয়ারের সময় মার্কিন নীতিতে এই রিমল্যান্ড চিন্তার ছাপ ছিল। তাহলে ভূ রাজনীতি কি শুধু ভূগোলকে স্বীকার করার জন্য? আংশিকভাবে হ্যাঁ, কিন্তু এর গভীরে গেলে দেখা যাবে ভূ রাজনীতি হলে এই প্রশ্নের উত্তর খোঁজা, ভূগোল কিভাবে নিরাপত্তা নির্ধারণ করে, কোন দেশ কেন সম্প্রসারণবাদী, কোন দেশ কেন প্রতিরক্ষামূলক, কোন দেশ কেন সমুদ্র পথে আগ্রহী, কোন দেশ কেন উষ্ণ পানির বন্দরের জন্য লড়াই করে। যেমন রাশিয়া উষ্ণ প্রাণীর বন্দর চায় ক্রিমিয়া। চীন মালাক্কা প্রণালী নিয়ে উদ্বিগ্ন। আমেরিকা দুই মহাসাগরীয় সুরক্ষা, প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরীয় সুরক্ষায় নিরাপদ। এই আচরণগুলো মতাদর্শের আগে আসে, কিন্তু এগুলো ভৌগোলিক বাস্তবতা থেকে আসে। তার মানে এইটা না যে ভূ রাজনীতি বা জিওপলিটিক্স এই না যে ভূগোলই সবকিছু নির্ধারণ করে। সবকিছু ভূগোল ঠিক করে না, ভূগোল শুরুটা নির্ধারণ করে। কিন্তু রাজনীতি, প্রযুক্তি, অর্থনীতি ঠিক করে সেই সুযোগ কিভাবে ব্যবহার করা হবে, ভূগোলের সুযোগ। জাপান ভৌগোলিকভাবে সীমাবদ্ধ, তবু প্রযুক্তি দিয়ে সে শক্তিশালী হয়েছে। সিঙ্গাপুর ক্ষুদ্র রাষ্ট্র, তবুও বন্দর কেন্দ্রিক কৌশলে সে বৈশ্বিক শক্তি হয়ে উঠছে। অর্থাৎ ভূগোল বিশেষ পরিস্থিতি দেয়, কিন্তু মানবিক সিদ্ধান্ত স্ট্র্যাটেজি তৈরি করে। ভূ রাজনীতির তিনটা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়। কি কি?
এক নাম্বার খাদ্য নিরাপত্তা, 2 নাম্বার সামরিক নিরাপত্তা, 3 নাম্বার বাণিজ্যিক সংযোগ। এই 3টা প্রশ্নই আসলে ক্লাসিক ভূ রাজনীতি বা জিও পলিটিক্স এর প্রশ্ন। তাই রাষ্ট্রের আচরণ বোঝার জন্য শুধু রাজনীতি দেখা যথেষ্ট না, মানচিত্র দেখতে হবে, নদী দেখতে হবে, সমুদ্র, পাহাড়, উর্বর জমি, এগুলো ঠিক নিছক প্রাকৃতিক বস্তু না, এগুলো ক্ষমতার কাঠামো। এবার আসেন আমরা দেখি আমেরিকা কিভাবে শক্তিশালী পরাশক্তি হয়ে উঠলো এবং ভূগোল তাকে কিভাবে সাহায্য করছে। আমেরিকার তো এত শক্তিশালী হওয়ার কথা ছিল না, সত্যি হওয়ার কথা ছিল না, মাত্র 250 বছরের ইতিহাস, আর আজকা এটা বিশাল পরাশক্তি, সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে। এটা শুধু এই কারণে না যে তাদের বুদ্ধিমান নেতা ছিল, এই কারণে না তারা কঠোর পরিশ্রমী, এর পেছনে আছে এমন একটা বিষয় যা নিয়ে খুব কম মানুষ কথা বলে, সেইটা হইতেছে ভূগোল। এর ভূগোল এত পাওয়ারফুল, এত অস্বাভাবিক এবং এত সুবিধাজনক যে এই ভূমিতে কোনো সভ্যতা শুরু হলে তা পৃথিবীতে আধিপত্য বিস্তার করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং একবার আপনি বিষয়টা বুঝে ফেললে বুঝবেন যে কেন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি সরায় দেওয়া এত সহজ না। এটা রাজনীতির গল্প না, এটা মতাদর্শেরও গল্প না, এমনকি এটা প্রযুক্তির গল্প না, এটা ভূগোলের গল্প। ভূগোল নীরবে নির্ধারণ করে কে উঠবে কে পিছায় পড়বে। ওই শক্তিটা বুদ্ধিমত্তা না, সংস্কৃতি না, প্রযুক্তি না, সেই শক্তি হইল আপনার পায়ের নিচের মাটি, নদী, পর্বত, সমভূমি, উপকূল, মহাসাগর, যেগুলো আপনি বেছে নেননি কিন্তু যেগুলোর মধ্যে জন্মাইছেন। যখন আপনি বুঝতে পারবেন যে ভূগোলিক ক্ষমতার ইঞ্জিন, তখন ইতিহাস আর এলোমেলো মনে হবে না, আপনি প্যাটার্ন দেখতে শুরু করবেন। আপনার ভৌগোলিক অবস্থানই আপনার ভবিষ্যতের বড় অংশ নির্ধারণ করে। আমেরিকার প্রসঙ্গে আসার আগে আমরা একটু পিছন দিক থেকে আসি, মানুষের সভ্যতার ইতিহাস থেকে। মানুষ হাজার হাজার বছরে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়ায় পড়ছে এবং নানা অঞ্চলে বসতি স্থাপন করছে। এই বসতি স্থাপন কিন্তু র্যান্ডম না, মানে যদি আপনি মানুষের ঐতিহাসিক বসতি স্থাপনের জায়গাগুলো দেখেন তাহলে একটা প্যাটার্ন দেখবেন। এমন জায়গায় মানুষ বসতি করছে, সভ্যতা করছে, যেখানে ছিল বিশুদ্ধ পানি, উর্বর জমি, প্রাকৃতিক সুরক্ষা এবং সহজ পরিবহন, 4টে জিনিস। এই কারণেই প্রথম সভ্যতাগুলো গড়ে ওঠে কোথায় কোথায়? মিশরের নীল নদ উপত্যকায়, মেসোপটেমিয়ায়, সিন্ধু উপত্যকায়, চীনের ইয়েলো লিভার বেসিনে, মেক্সিকোর ওলমেক অঞ্চলে, পেরুর নর্তেচিকো অঞ্চলে। তো ধরেন মিশরের কথাই যদি বলি, নীল নদ, প্রত্যেক বছর এটা নীল নদে বন্যা হয়, উর্বর পলি এনে জমা করে। আর নীল নদ ছিল একটা প্রাকৃতিক মহাসাগর, চারিদিকে মরুভূমি প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল হিসেবে কাজ করত, খাদ্য, নিরাপত্তা, পরিবহন সব একসাথে। এই কারণেই প্রাচীন মিশর প্রায় 3500 বছর টিকে ছিল। এটাই ভূগোলের শক্তি। বিশ্বের জনসংখ্যা বাড়ার সাথে সাথে প্রতিযোগিতা বাড়ছে। খ্রিস্টীয় প্রথম শতকে পৃথিবীর জনসমষ্টি ছিল 20 কোটি, 1500 সালে 50 কোটি, 1800 সালে 100 কোটি, আজ 800 কোটিরও বেশি। সংঘর্ষ বাড়ছে, ইউরোপে 44টা রাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা করে, চীনের রাজবংশ উঠছে পড়ছে, রাশিয়া বিস্তৃত সমতল ভূমি পাড়ায় সম্প্রসারিত হয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক অস্ত্র আবিষ্কার হওয়ার পর সীমান্ত মোটামুটি স্থিতিশীল করে ফেলছে। বড় দেশগুলো সরাসরি আরেক দেশকে দখল করার যুদ্ধ কমাই দিছে, একেবারে শেষ হয়ে গেছে তা না, কিন্তু কমাই দিছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় যাদের ভূগোল শক্তিশালী ছিল তারা সেই সুবিধাকে স্থায়ী ক্ষমতায় রূপান্তর করছে, যেমন আমেরিকা। এবং এটার সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে আমেরিকা। কিভাবে আমেরিকা তার ভূগোলকে কাজে লাগায় পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে, আসেন সেটা দেখি। আমেরিকার শক্তি কোথায়? পারমাণবিক শক্তি, অর্থনৈতিক শক্তি না। আমেরিকার শক্তির শুরু একটা নদী দিয়ে, মিসিসিপি। হ্যাঁ, একটা নদী, 3730 কিলোমিটার দীর্ঘ এই নদী এবং এর সাথে সংযুক্ত নদীগুলো বিশ্বের অন্যতম বৃহৎ নৌ চলাচলযোগ্য নদী নেটওয়ার্ক তৈরি করছে। মিসিসিপির সাথে যুক্ত হয়েছে মিজোরি, ওহাইও, আরাকানসাস, টেনেসি, ইলিনয়। মোট মিলায় 25,000 কিলোমিটার নৌপথ। পানিতে, জলপথে পণ্য পরিবহন স্থলপথের তুলনায় 10 থেকে 30 গুণ সস্তা। রাস্তা বানাইতে হয়, রেল লাইন রক্ষণাবেক্ষণ করতে হয়, রাস্তা রক্ষণাবেক্ষণ করতে হয়। নদী নিজেই প্রাকৃতিক অবকাঠামো, কোনো মেইনটেনেন্স নাই। এর মানে নদীর পাশের কারখানা এবং কৃষকেরা স্বয়ংক্রিয়ভাবে কম খরচে উৎপাদন করতে পারে, কম খরচে বেশি লাভ, বেশি বিনিয়োগ, বেশি শক্তি, এবং এই নদী পথে তার পণ্য পরিবহন করতে পারে অনেক সস্তায়। আমি এখানে আমাদের দেশের কথা বলি। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ছিল নদী। আমাদের দেশের নামের সাথে যুক্ত নদী মাতৃক দেশ। আমাদের প্রধান নদী 400-এর উপরে, শাখা নদী ধরলে আমাদের নদী 1000-এর উপরে। আমাদের রিভার নেটওয়ার্ক যেটা, এটাই তো আমাদের ট্রান্সপোর্টের মূল বাহন হওয়ার কথা ছিল। সেই নদীগুলো ধ্বংস হইলো কেন? কার জন্যে? ইন্ডিয়া করলো, আমাদের বাদ দিল, নদীগুলো শুকায় মানলো, নদীতে পানি থাকে না। আমাদের লজিস্টিক্স, ট্রান্সপোর্টের খরচা 30 ভাগ কমে যেত যদি আমরা নদী ব্যবহার করতাম। আমাদের নদীতে বাদ দেওয়া মানে আমাদের পানি প্রবাহ থামায় দেওয়া শুধু না, আমাদের অর্থনীতিকে ব্যয়বহুল করে দেওয়া, যেন আমরা কম্পিটিটিভ না থাকি। বুঝিসাও? আমরা আবার ফিরে আসি মিসিসিপিতে।
মূল তো মিসিসিপি নদী, এর সাথে উপনদী আছে মিসৌরি নদী আর ওহাইও নদী। এই তিনটা মিলে তৈরি হয়েছে বিশ্বের বৃহৎ আভ্যন্তরীণ নৌ নেটওয়ার্ক গুলোর একটা। এবং এই নদীগুলো প্রবাহিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ উর্বর সমভূমি দিয়া, আমেরিকার মধ্য পশ্চিম অঞ্চলের মধ্য দিয়া। এখানে সমতল জমি, উর্বর মাটি, মাঝারি বৃষ্টিপাত, একেবারে পারফেক্ট কৃষিকাজের জন্য। এই অঞ্চল বিশ্বের 30% ভুট্টা, 30% সয়াবিন উৎপাদন করে। আর এই শস্য সরাসরি নদী দিয়ে বন্দর পর্যন্ত পৌঁছে যায়, মাঝখানে কোথাও থামতে হয় না। কত সস্তায়! এটি শুধু পরিশ্রমের বিষয় না, এটা পরিবহন খরচেরও বিষয়। এখন মানচিত্রটা আর একবার দেখেন। পানি তো শুধু নদীতে না, পানি চারপাশে। পূর্বে আটলান্টিক, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দুইটা বিশাল জলরাশি। এগুলো শুধু সমুদ্র না, এগুলো প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। আপনি যদি ইউরোপের মানচিত্র দেখেন, স্থল সীমান্তে ভরা, একটা দেশের সাথে আরেকটা দেশ, শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ। ফ্রান্স বনাম জার্মানি, অস্ট্রিয়া বনাম ইতালি। পোল্যান্ড দেশটা তো বারবার মানচিত্র থেকে মুছে গেছে, কারণ সীমান্ত ছিল মাটিতে। আর মাটির সীমান্ত রক্ষা করতে হয় সৈন্য দিয়ে। বর্ডার থাকে, বর্ডার গার্ড লাগে। সৈন্য মানে খরচ, দুর্গ মানে খরচ, সীমান্ত যুদ্ধ মানে ধ্বংস। এখন আমেরিকার মানচিত্র দেখেন, পূর্বে আটলান্টিক, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দুই সমুদ্র প্রস্থ হাজার হাজার কিলোমিটার। কেউ যদি আক্রমণ করতে চায়, প্রথমে তাকে সমুদ্র পার হইতে হবে, তারপরে শক্তিশালী নৌবাহিনীর মুখোমুখি হইতে হবে। 1812 সালের যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে কোনো সফল বিদেশি আক্রমণ হয়নি 2 শতাব্দীর বেশি সময়। একবার ভাইবা দেখেন, যখন ইউরোপ 2 বিশ্বযুদ্ধের আগুনে জ্বলতেছে, তখন যুক্তরাষ্ট্রের কারখানা অক্ষত, রেল লাইন অক্ষত, শিল্প অক্ষত। অন্যরা সীমান্ত রক্ষা করছে, যুক্তরাষ্ট্র শিল্প বানাচ্ছে। অন্যরা সৈন্যের পেছনে অর্থ দিচ্ছে, যুক্তরাষ্ট্র রেল, কারখানা, বিশ্ববিদ্যালয় বানাইতেছে। এটা নৈতিক প্রশ্ন না, এটা ভৌগোলিক বাস্তবতা। এখন উত্তর দিকে তাকান, কানাডা, বিশাল ভূখণ্ড, কিন্তু জনসংখ্যা কম। আর সম্পর্ক আমেরিকার সাথে শত্রুতার না, সহযোগিতার। আবার দক্ষিণে তাকান, মেক্সিকো। এবং মেক্সিকো পর্বতময়। উত্তর সীমান্ত সমতল হইলেও মেক্সিকোর ভিতরের কাঠামো এবং নৌ সংযোগ সীমিত। মানে যুক্তরাষ্ট্রের কোন সমমানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নাই। ইউরোপে 40টার বেশি রাষ্ট্র, এশিয়ায় বহু আঞ্চলিক শক্তি, কিন্তু উত্তর আমেরিকায় একটা মহাদেশ কার্যত একক শক্তি। এটি কি দেয়? কৌশলগত গভীরতা দেয়। যখন আপনি একা শক্তি হন, আপনাকে প্রত্যেক দিন পাশের রাষ্ট্রের সাথে অস্তিত্বের লড়াই করতে হয় না। আপনি বাইরের দিকে তাকাইতে পারেন আর ভেতরের শক্তি গড়তে পারেন। 2 সমুদ্র আপনাকে সুরক্ষা দিচ্ছে, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী আপনাকে স্থিতি দিচ্ছে, এক মহাদেশে প্রাধান্য আপনাকে আত্মবিশ্বাস দিচ্ছে। এটাই ভূগোলের নীরব কাজ। ভূগোল বন্দুক ধরে না, কিন্তু সে যুদ্ধের সম্ভাবনা কমায় দেয়। ভূগোল নিজে শিল্প বানায় না, কিন্তু সে নিজে শিল্প বানানোর সময় দেয়। আর সময়, সেটাই শক্তির সবচেয়ে বড় সম্পদ। এইবার আপনি যদি যুক্তরাষ্ট্রের মানচিত্রটা খুলে দেখেন, প্রথমে চোখে পড়বে উপকূল, পূর্ব উপকূল, বোস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, বাল্টিমোর, চার্লসটন। এগুলো শুধু শহর না, এগুলো গভীর পানির প্রাকৃতিক বন্দর। বন্দর কার্যকর হওয়ার জন্য এটা গভীর পানির হইতে হয়। আমাদের যদি কক্সবাজার দেখেন, কক্সবাজার কিন্তু গভীর পানি না। সেজন্য কক্সবাজারে এসে সমুদ্রগামী জাহাজ থামতে পারে না, নোঙ্গর করতে পারে না। আমাদের সমুদ্র আছে, কিন্তু গভীর প্রাকৃতিক বন্দর নাই। আমাদের জাহাজ, আমাদের বন্দরে আসতে হলে জাহাজকে দূরে থামাইতে হয়, তারপরে লাইটার জাহাজে করে তার পণ্য নিয়ে চট্টগ্রামে আসতে হয়। সমুদ্রের গভীরতা উপকূলের খুব কাছে এসে গেছে আমেরিকায়। বড় আকারের জাহাজ সহজে বিকতে পারে, ঝড় থেকে প্রাকৃতিক সুরক্ষা দেয়। প্রকৃতি নিজেই যেন পোর্ট বানায় রাখছে। আর একটা বিষয়, এই বন্দরগুলো বিচ্ছিন্ন না, একটা ধারাবাহিক উপকূল রেখা ধরে সাজানো, একটা কন্টিনিউয়াস শিপিং ফ্রন্টিয়ার। তার মানে আপনি দক্ষিণ পূর্ব দিকে নামেন, সেখানে আছে ব্যারিয়ার দ্বীপমালা, উপকূলের সমান্তরাল সরু দ্বীপের সারি। এই দ্বীপগুলো কি করে জানেন? এরা আটলান্টিকের ঢেউয়ের সাথে উপকূলের সরাসরি সংঘর্ষটা কমায় দেয়, আর তাদের ভেতরে তৈরি করে শান্ত এক জলপথ, ইন্ট্রাকোস্টাল জলপথ। তার মানে আপনি টেক্সাস থেকে ফ্লোরিডা হয়ে ক্যারোলিনা পর্যন্ত খোলা সমুদ্রে না বেড়ায়ও ভেতরের জলপথ দিয়ে জাহাজ চালাইতে পারবেন। ঝুঁকি কম, খরচ কম, সময় বাঁচে। প্রকৃতি একটা নিরাপদ করিডোর বানাই দিচ্ছে। কিন্তু আসল বিষয়টা এখন আসে দেশের ভেতর। সেটা কি? আসেন দেখি। গ্রেট লেকস, 5টা বিশাল হ্রদ। এগুলো এত বড় যে মাঝখানে দাঁড়ালে সমুদ্র মনে হয়। এগুলো একসাথে পৃথিবীর প্রায় 20% স্বাদু পানি, মিঠা পানি ধরে রাখে। 20%, দুনিয়ার 20% মিঠা পানি এই হ্রদগুলোতে আছে, এই লেকগুলোতে আছে। কিন্তু এখানে একটা কথা, এই লেকগুলো আগে সমুদ্রের সাথে সংযোগ ছিল না। লেক আছে, পানি আছে, কিন্তু ওশান গোয়িং শিপিং ছিল বাধাগ্রস্ত। এইখান থেকে শিপ যাইতে পারতো না, কারণ মাঝখানে ছিল বাধা, উচ্চতার পার্থক্য ছিল। বিশেষ করে নায়াগ্রা ফলসের মতো জলপ্রপাত ছিল, জাহাজ তো জলপ্রপাত দিয়ে নামতে পারে না। অর্থাৎ প্রকৃতি লেক বানাইছে, কিন্তু সমুদ্র পর্যন্ত দরজা পুরো খুলে দেয়নি। দরজাটা খুলছে মানুষ। খাল আর লক বানায়। লক মানে কি? লক মানে হলো পানির এলিভেটর। সমুদ্র থেকে ধাপে 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 উঠায় লেকে তুলে ফেলে।
আবার লেক থেকে ধাপে 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 নামাই সমুদ্রে ঢুকাই দেয়। একটা জলপথ আর একটা জলপথের সাথে যুক্ত হয়। এরপরে যা ঘটলো, গ্রেট লেক যুক্ত হওয়ার পরে আটলান্টিকের সাথে তখনই শিকাগো, ডেট্রয়েট, ক্লিভল্যান্ড এই সমস্ত ভেতরের শহর আচমকা হয়ে গেল কার্যত সমুদ্র বন্দর। ভূগোল তাদের পানি দিছে, মানুষ দরজা খুলে দিছে। আপনি বুঝছেন, এটা এমন না যে তারা সমুদ্রের ধারে ছিল বলে বন্দরে পরিণত হয়েছে। তারা বন্দরে পরিণত হয়েছে কারণ ভূগোলকে ইঞ্জিনিয়ারিং দিয়ে তারা কনভার্ট করছে। এখন সবকিছু একসাথে ধরেন, পূর্ব উপকূলে প্রাকৃতিক গভীর বন্দর, দক্ষিণে ব্যারিয়ার দ্বীপ, নিরাপদ উপকূলীয় জনপদ, ভেতরে গ্রেট লেকস, বিশাল মিঠা পানির সমুদ্র। আর সেটা আগে আটলান্টিকের সাথে পুরোপুরি যুক্ত ছিল না, কিন্তু মানুষ লক বানায় সেটাকে যুক্ত করছে। ফলাফল কি? আর তার সাথে আছে মিসিসিপির মতো নদী, শান্ত নদী পথ, বিশাল হাইওয়ে, মহাদেশের ভেতর থেকে জাহাজ সরাসরি বিশ্ব বাণিজ্যে ঢুকে যেতে পারে। এটা শুধু পানি না, এটা রক্ত সঞ্চালন ব্যবস্থা, এটা অর্থনীতির শিরা উপশিরা, এটা প্রকৃতির তৈরি কাঠামো আর মানুষের তৈরি সংযোগ। এখানে ভূগোল শুধু উপহার না, ভূগোল হলো সুযোগ, আর রাষ্ট্র হইলো সেই সুযোগকে কাজে লাগানোর যন্ত্র। ভূগোল নিজে চিৎকার করে না, কিন্তু মানচিত্রে ভাজে ভাজে শক্তি জমা থাকে। পানি যেখানে চলাচল সহজ করে সেখানে বাণিজ্য বাড়ে, বাণিজ্য বাড়লে সম্পদ জমে, সম্পদ জমলে শক্তি তৈরি হয়, আর শক্তি তৈরি হলে ইতিহাসের গতি বদলায় যায়। একসময় যুক্তরাষ্ট্রের একটা বড় দুর্বলতা ছিল জ্বালানি, বিশেষ করে তেল। সেই সমস্যার সমাধান করছে কিভাবে? বিশ শতকের শেষ দিকে, 2000 সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র তার ব্যবহৃত তেলের একটা বড় অংশ আমদানি করত মিডল ইস্ট থেকে। অর্থাৎ সমুদ্রপথ বন্ধ হইলে সমস্যা, অবরোধ হইলে সমস্যা, রাজনৈতিক অস্থিরতা হইলে সমস্যা। একটা সুপার পাওয়ার কিন্তু জ্বালানির জন্য অন্যের উপরে নির্ভরশীল, এটা ছিল কৌশলগত ঝুঁকি। তারপরে আসে একটা প্রযুক্তিগত পরিবর্তন, ফ্র্যাকিং, হাইড্রোলিক ফ্র্যাকচারিং করে ফ্র্যাকিং অয়েল বের করে, পাথর থেকে তেল বের করে। এটা কি? মাটির গভীরে শেল পাথরের ভেতরে আটকে থাকা তেল এবং গ্যাস চাপ দিয়ে তরল ইনজেক্ট করে ভেঙে বের করে আনার প্রযুক্তি হচ্ছে ফ্র্যাকিং। এইটা আগে বের করতে পারতো না, কিন্তু হঠাৎ টেকনোলজি পেয়ে গেল, এটা উত্তোলনযোগ্য হইলো। টেক্সাসের পারমিয়াম বেসিনে, নর্থ ডাকোটার বক্কেন, পেনসিলভানিয়ার মার্সেলাস শেল, হঠাৎ করে আমেরিকা আবার বড় উৎপাদক হয়ে উঠলো। শুধু বড় না, বিশ্বের অন্যতম বৃহৎ তেল এবং গ্যাস উৎপাদক হয়ে উঠলো। এই পরিবর্তনটা নীরব ছিল কিন্তু কৌশলগতভাবে বিশাল। এখন ভাবেন, যদি আপনার জ্বালানি নিজের ভেতরে উৎপাদিত হয়, তাহলে সমুদ্রপথ বন্ধ হইলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, আপনি অচল হবেন না। যদি আন্তর্জাতিক বাজারে ধাক্কা লাগে, আপনার বিকল্প থাকবে। এটাই রিডান্ডেন্সি, একই জিনিসের একাধিক উৎস, একই চাহিদার একাধিক সরবরাহ পথ। রিডান্ডেন্সি মানে ঝুঁকি ছাড়ায় দেওয়া, একটা লাইন কেটে গেলে পুরো সিস্টেম বন্ধ না হওয়া। এই রিডান্ডেন্সি থেকেই আসে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে ধাক্কা খেয়েও টিকে থাকা, আর টিকে থাকা মানে শুধু বেঁচে থাকা না, প্রতিযোগিতায় আগায়ও থাকা। এই স্থিতিস্থাপকতা থেকে জন্ম নেয় শক্তি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভূগোল শুধু তেল দিছে তা না, ভূগোল দিছে সম্ভাবনা। শেল স্তর তো অনেকদিন থেকে ছিল, কিন্তু প্রযুক্তি না থাকলে তো অর্থহীন। অর্থাৎ ভূগোল সুযোগ দেয়, প্রযুক্তি সেই সুযোগকে সক্রিয় করে। ফ্র্যাকিং অয়েল সেই সুপ্ত শক্তিকে জাগায় তুলছে। ফলে আমেরিকা খাদ্যে স্বনির্ভর, জ্বালানিতে শক্তিশালী, দুই মহাসাগর দিয়ে সুরক্ষিত, আভ্যন্তরীণ নদীপথ, গ্রেট হাইওয়ে, অনেক স্বল্প খরচে সে পরিবহন করতে পারে পণ্য দেশের ভিতরে। এইটা একটা স্তর বিন্যাস, নদী, বন্দর, মহাসাগর, সম্পদ এবং প্রযুক্তি, এগুলো একসাথে মিলে এমন একটা কাঠামো তৈরি করছে যেটা ভেরি পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী। সেখানে জ্বালানি তার দুর্বলতা না, বরং আর একটা কৌশলগত স্তম্ভ। এবার অন্য পরাশক্তি এবং অন্য দেশগুলোর সাথে একটু মিলাই দেখি আমেরিকার এই সুযোগগুলা, সুবিধাগুলা, ভূগোলটাকে। ধরেন চীন শক্তিশালী কিন্তু চাপের মধ্যে। মানচিত্রে চীন বিশাল, জনসংখ্যা বিপুল, শিল্প শক্তি প্রবল, ইকোনমি ভালো, কিন্তু সমুদ্র পথের দিকে তাকান, চীনের প্রধান সমুদ্র প্রবেশ পথ হলো প্রশান্ত মহাসাগর। কিন্তু সেই পথ সরাসরি খোলা না। জাপান, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম আছে। এই দেশগুলো এক ধরনের অর্ধবৃত্ত তৈরি করে চীনের উপকূলের সামনে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হইতেছে মালাক্কা প্রণালী, বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সংকীর্ণ সমুদ্রপথ। চীনের আমদানি তেলের বিশাল অংশ, প্রায় 70 থেকে 80% এই পথ দিয়ে আসে। এখন ভাবেন, একটা সংকীর্ণ গলা যেটা বন্ধ হয়ে গেলে একটা শিল্প শক্তি, জ্বালানি সরবরাহ আটকে যেতে পারে। এটাকে বলা হয় মালাক্কা ডিলেমা। এর কারণে চীন পাকিস্তানে গাদোয়ার বন্দর গড়ে তুলছে, শ্রীলঙ্কায় বন্দর গড়ে তুলছে, হাম্বারডোটো, মিয়ানমার হয়ে পাইপলাইন বানাইতেছে, মধ্য এশিয়ার দিকে রেল সংযোগ বাড়াচ্ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কেন করছে? এই জন্যই, তার যেন মালাক্কা প্রণালী বন্ধ হইলো, তার জন্য অল্টারনেট রোড থাকে। কারণ ভূগোল তাকে চাপে রাখছে, সে ভূগোলকে বাইপাস করার চেষ্টা করতেছে। এই আমরা যদি দেখি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা কেন করতেছে চায় না। এবার বুঝেছেন কেন করতেছে চায় না। এরপরে আসেন রাশিয়া, বিশাল ভূখণ্ড, সীমিত প্রবেশদ্বার, মানে ঢোকার রাস্তা কম। রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ, কিন্তু মানচিত্রের দিকে তাকান, পশ্চিম সীমান্ত প্রায় সমতল, প্রাকৃতিক বাধা নাই, কিন্তু
খুব কম। 1812 সালে নেপোলিয়ান ঢুকে পড়ছিল, কিন্তু 1941 সালে হিটলার ওই একই রাস্তা দিয়ে ঢুকছে। দূরত্ব এবং শীত রাশিয়াকে বাঁচায় দিছে, সেটা অন্য কথা, কিন্তু সীমান্ত নিজে রক্ষা দেয়, সীমান্ত নিজে দেশকে রক্ষা করেনি। দ্বিতীয় সমস্যা, বন্দর। বন্দর আছে কিন্তু উষ্ণ পানির বন্দর নাই, এটা শীতকালে জমে যায়, এখানে জাহাজ আসতে পারে না। উত্তরের বন্দরগুলো বরফে একদম জমে যায় সব। বাল্টিক সীমিত পরিমাণে এখানে জাহাজ গ্রহণ করতে পারে। প্রশান্ত মহাসাগরের দূরত্ব বিশাল, এই কারণে রাশিয়া উষ্ণ বন্দরের জন্য মরিয়া। রাশিয়া কেন ক্রিমিয়া দখল করলো এবার বুঝছেন? ক্রিমিয়া হইতেছে উষ্ণ সমুদ্র বন্দর। রাশিয়ার জন্য ক্রিমিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। এখন তাহলে বুঝেন কেন সে এখানে আক্রমণ করলো। রাশিয়ার জন্য ব্ল্যাক সি গুরুত্বপূর্ণ, সিরিয়ার নৌঘাটি গুরুত্বপূর্ণ। রাশিয়া উষ্ণ সমুদ্র পথ চায়, কারণ সমুদ্র পথ মানে বাণিজ্য, বাণিজ্য মানে শক্তি। এবার আসেন ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু একটা দ্বীপ, দ্বীপের শক্তি প্রযুক্তির শতাব্দীর পর শতাব্দী ব্রিটেন বিশ্ব শক্তি ছিল। কেন? কারণ সে দ্বীপ, সমুদ্র তাকে সুরক্ষা দিচ্ছে। স্থল সেনা সহজে আক্রমণ করতে পারেনি, সে নৌবাহিনী করছে বিশাল শক্তিশালী, বিশ্বব্যাপী সাম্রাজ্য বানাইছে। কিন্তু এরপরে আসলো কি? প্রযুক্তির পরিবর্তন, বিমান, বিমান প্রযুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বোমারু বিমান 30 মিনিটে লন্ডনে পৌঁছাইতে পারত। যে ইংলিশ চ্যানেল একসময় ঢাল হয়েছিল বিমান যুগে, সেই অদম্য রক্ষা কবচ আর থাকলো না। প্রযুক্তি ভূগোলের শক্তিকে আংশিকভাবে ক্ষয় করে দিল। এইবার আসেন আফ্রিকা। আফ্রিকা মহাদেশের তো সম্পদের শেষ নাই, এত বিশাল বড় দেশ। মানে আফ্রিকার তো পরাশক্তি হওয়ার কথা ছিল, খনিজ সম্পদে ভর্তি, উর্বর জমি আছে। মানচিত্রে একটা জিনিস দেখেন, আফ্রিকা বড় নদী আছে, ধরেন কঙ্গো নদী। কঙ্গো নদী উপকূলের কাছে হঠাৎ উচ্চতা হারায়, মানে ওখানে ধাম করে নিচে পড়ে যায়। আমাদের যেমন কর্ণফুলী নদী সমুদ্রের সাথে মিলছে না, আরামসে মিসিসিপি যে সমুদ্রের সাথে মিলছে আরামসে, আফ্রিকার নদীগুলো তা না, ধপাস করে যায় সমুদ্রে পড়ে, জলপ্রপাত হয়ে পড়ে। মানে ভিতর থেকে সরাসরি সমুদ্রে নৌপথ তৈরি করা যায় না। নদী আছে কিন্তু নদী নামবো না পুরোটা। আর উপকূল রেখার তুলনামূলকভাবে মসৃণ, কিন্তু দেখেন দেখতে সুন্দর লাগে, কিন্তু ওই জন্য ওইখানে গভীর প্রাকৃতিক বন্দর আর করা যায় না, হয় না, নাই। আভ্যন্তরীণ অঞ্চল থেকে বৈশ্বিক বাণিজ্যে যুক্ত হওয়া কঠিন। মানে আফ্রিকার মাঝখানে যদি কোনো একটা পণ্য তৈরি হয়, সেই পণ্যকে সমুদ্র পর্যন্ত নিয়ে আসতে আমেরিকার চাইতে 30 গুণ বেশি খরচ হবে, 30 গুণ খরচ হবে। কম্পিটিশনে তো পারবে না। তো আমরা বলি যে শোষণ, অমুক তমুক, সেইটা উপনিবেশ ইত্যাদি যাই বলি না কেন, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু ভূগোল আরো বেশি কঠিন করে তুলছে কাজটাকে। ভূগোল সম্ভাবনার সীমানাটা নির্ধারণ করে দেয়, এটাই আপনার স্টার্টিং পজিশনটা ঠিক করে দেয়। আপনি পাহাড়ের উপরে শুরু করছেন নাকি মরুভূমিতে নাকি নদীর তীরে। রাজনীতি নির্ধারণ করে আপনি সুযোগ ব্যবহার করবেন কিনা, প্রযুক্তি নির্ধারণ করে আপনি বাধাটা কাটাবেন কিনা, কিন্তু ভূগোল বলে দেয় আপনার বাধা কত বড় অথবা সুবিধা কত বড়। তাই শেষ পর্যন্ত মানচিত্র চিৎকার না করলেও নীরবে দিক নির্দেশ করে দেয়। কিছু দেশকে আগাইতে দেয় দ্রুত, কিছু দেশকে বাধ্য করে লড়তে। ভূগোল ইতিহাসকে নিয়ন্ত্রণ করে না, কিন্তু ইতিহাসের খেলার যে বোর্ড, দাবার বোর্ড, সেই সাজায় দেয়। 3টা প্রশ্ন শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনীতিতে। আপনি কি আপনার দেশের জনগণকে খাদ্য দিতে পারবেন? আপনি কি আপনার ভূখণ্ড রক্ষা করতে পারবেন? 3 নাম্বার, আপনি কি বিশ্বের সাথে দক্ষভাবে বাণিজ্য করতে পারবেন? তাই শেষ পর্যন্ত ভূ রাজনীতি কোনো থিওরি শোনার বিষয় না, এটা মানচিত্র পড়ার ক্ষমতা। আপনি যদি মানচিত্রটা সামনে রাখেন, তাহলে রাষ্ট্রের আচরণ হঠাৎ করে রহস্য থাকে না। আপনি বুঝতে পারবেন কেন কেউ কেউ সমুদ্র চায়, কেন কেউ কেউ পাহাড়ে ঘাঁটি বানায়, কেন কেউ প্রণালী নিয়ে আতঙ্কিত, কেন কেউ উষ্ণ পানির বন্দরের জন্য মরিয়া, কেন কেউ সীমান্তে সেনা রাখে, আর কেন কেউ দূরে বসে যুদ্ধ চালায়। কিন্তু একই সাথে একটা সতর্কতা, ভূগোলই সব না। ভূগোল খেলার মাঠ বানায়, কিন্তু খেলা কে কেমন খেলবে সেটা নির্ভর করতেছে রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি আর নেতৃত্বের উপরে। ব্রিটেনকে একসময় সমুদ্রই রক্ষা করছিল, কিন্তু বিমানের আবিষ্কার সেই রক্ষা কবচ ভেঙে দিল। আমেরিকাকে আজকে মহাসাগর সুরক্ষা দেয়, কিন্তু ক্ষেপণাস্ত্র আর সাইবার যুগে সেই সুরক্ষা আগের মতো অজেয় না। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যে কোনো মুহূর্তে আমেরিকার দিকে ছুটে যেতে পারে। অর্থাৎ ভূগোল স্থির, কিন্তু তার অর্থ বদলায় প্রযুক্তির সাথে, সময়ের সাথে। তাই ভূ রাজনীতির সবচেয়ে বড় শিক্ষা হইলো, এই রাষ্ট্রের সিদ্ধান্তকে শুধু বক্তৃতা দিয়ে বিচার করলে আপনি ভুল করবেন। আপনাকে দেখতে হবে নদী কোথায়, বন্দর কোথায়, পাহাড় কোথায়, প্রণালী কোথায়, জ্বালানি কোথায় থেকে আসে, খাদ্য কোথায় থেকে আসে, সংকটের সময় বিকল্প পথ আছে কিনা, পরিবহন কিরকম, দেশের মধ্যে দিয়ে পণ্যের পরিবহন কিভাবে যায়। কারণ রাষ্ট্র যখন মরিয়া হয়, সে নীতির জন্য না, প্রায় বেঁচে থাকার জন্য মরিয়া হয়। তাই আজকের এপিসোডের পর যদি আপনি একটা জিনিস মনে রাখেন, সেটা হোক মানচিত্র নীরব, কিন্তু সে মিথ্যা বলে না। রাষ্ট্রের আচরণ বুঝতে হলে রাজনীতির আগে একবার মানচিত্রটা খোলেন, কারণ ইতিহাসের খেলাটা অনেক সময় মানুষের মুখে না,